আমার শ্বশুর সেনাবাহিনীতে চাকরি করত। একসময় অবসর নিল। চাকরি রিটার্ন হওয়ার পরে সে বসে বসে তার রেশন কার্ড পেনশনের টাকায় বেশ ভালোভাবে চলতে লাগল। কিন্তু আমার বিয়ের আগেই আমার শাশুড়ি মারা যায়। আমি বিয়ের পরে আমার শাশুড়িকে দেখি নাই। শ্বশুর যেহেতু সেনাবাহিনীতে চাকরি করত, তার দেহের গঠন প্রণালী ইয়া বড়, সে জোয়ান মর্দ, খুব সুন্দর সুস্মিত মানুষ। যদিও সে আমার শ্বশুর, কিন্তু বোঝা যায় না তার অতটা বয়স হয়েছে, কারণ সে পূর্বে সেনাবাহিনীতে কাজ করত, তো বুঝতে পারছো কতটা জোয়ান মর্দ। তারপরে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে শ্বশুরের ওই জোয়ানত্ব আর এই স্মার্ট চলাফেরা ভাবসাব দেখে আমি বললাম, বাবা, আপনার একমাত্র ছেলে, তাও আবার প্রবাসে পাঠিয়ে দিয়েছেন। আমি বলি কি, আপনার তো এখন খেদমত করা দরকার বেশি বেশি করে। আমি আপনার পুত্রবধূ, তাই বলি কি, আপনার সব ধরনের খেদমত তো আমি করতে পারবো না। তাই যদি আপনি একটি বিয়ে শাদী করতে রাজি হতেন, আমার শাশুড়ির তো বেশ আগেই মারা গেছে, আমি একটু আর বের করে সেটাকে দেখি নাই, কিন্তু যদি আপনার বিয়ে শাদীতে রাজি থাকেন, হয়তো আমিও দেখাশোনা করতাম বা আপনি একটু চেষ্টা করতেন। শ্বশুর বলল, না মা, চেষ্টা অনেক দিন ধরে মনে মনে করতে চেয়েছি, কিন্তু আসলে আমাকে দেখার পরে অনেক মেয়েছেলেরা রাজি হয় না। আমি নাকি বেশি জোয়ান মর্দ, তাছাড়া কেন যে আসতে চায় না, সেনাবাহিনীতে চাকরি করতাম, সেদিক দিয়ে একটু ভয় পাই কিনা তাও জানি না। যা হোক, শ্বশুরের কথা শুনে একটু মুচকি হাস দিয়ে বললাম যে হ্যাঁ, জোয়ান মর্দ দেখে অন্তত নার্ভাসনেসটা একটু ভয় পায় তো, বাবা যদি আপনি বলেন আমি একটু দেখব। শ্বশুর বলল, হ্যাঁ মা, তুমি দেখতে পারো, আসলে আমার অনেক ব্যক্তিগত ব্যাপার থাকে, যেগুলো সব সেবা যত্ন খেদমত তুমি করতে পারবে না। আমি শ্বশুরকে বললাম, ঠিক আছে, এই জন্য এটা বলছি, একটি শাশুড়িমা দরকার। তারপরে আমার বাবা মাকে ফোন করে বললাম যে আমার শ্বশুরের জন্য একটি মেয়ে দেখো, তা না হলে আমার কাজের ঝামেলা একটু বাড়তি হয়ে যাচ্ছে, আমি আর পেরে উঠছি না সংসার সামলানো। এদিকে শ্বশুরের সেবা যত্ন সব বেলা আমি পেশেন্ট হয়ে যাই, আর বাবা মা আমাকে বলল যে একটি বিয়ের যোগ্য মেয়ে আছে, এটা সহযোগিতা শ্বশুর মেনে নেয়, তাহলে একটি মেয়ে আছে আমাদের এলাকায়, আমি শ্বশুরকে অফার করলাম। শ্বশুর বলল, তাহলে ভালো হয়। ইতিপূর্বে আমি সেনাবাহিনীতে চাকরি করতে যখন হ্যাঁ পেয়ে থাকতাম, ব্যস্ত থাকতাম, সে সময় তোমার শাশুড়িকে এই জীবনে বেশি একটি সময় দিতে পারেনি। তাই আমার একটি মাত্র ছিলে, আর কোনো সন্তানও দেওয়ার নেই, যার কারণে একটি মেয়ে সহ যদি কোনো মেয়ে আমার বাড়িতে আসে, তাহলে তো একটি মেয়ে আমি উপহার বোনাস পেলাম। শ্বশুর এই বলে ঠাট্টার ছলে আমাকে বলল যে আমি রাজি আছি। আমি আমার বাবা মাকে ফোন করে বললাম আমার শ্বশুর রাজি আছে। তখন আমার বাবা হঠাৎ একদিন নামার শ্বশুরবাড়িতে চলে আসলো। আমার শ্বশুরের সাথে বেশ পরামর্শ করল, শ্বশুরকে রাজি করিয়ে দিনটাই ঠিক করে সেই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিল। সে একজন বয়স্ক মহিলা, মধ্যবর্তী। যাই হোক, শ্বশুর সে মনে হয় একটু সিনিয়র হবে, কিন্তু তার বিবাহযোগ্য একটি মেয়ে হাতে করে নিয়ে সে আমার শ্বশুরের সাথে নিকাহ বসে শ্বশুরের সংসার করতে লাগলো। আর শ্বশুরও সেটা খুশির বশে মেনে নিল। তারপরে এক যায় দুই যায়, বেশ ভালোই সংসার করেছিল। আমি ওই জন্য একটি যুবতী ননদ বোনাস পেলাম। এই সংসারে বাবা রাম একটু কাজের বাড়তি চাপ কমে যাবে আমার, তাছাড়া আর কি। তারপরে ননদ আর আমি একসাথে একই রুমে ঘুমাতাম। আমার স্বামী মাঝে মধ্যে রাত্রে যখন ফোন করত, তার সাথে কথা বলার সময় ননদ যেয়ে থাকতো, দেখতাম স্বামী স্ত্রীর কথার মাঝে ননদ যদি আমার পাশে থাকে, এরা গুলবে, একটু ডিস্টার্ব মনে হয়। তাই বুদ্ধি করে ননদকে পাশের রুমে যাওয়ার অফার করলাম। বললাম যে দেখো, তোমার ভাইয়া বিদেশ থাকে, সে তো প্রায়শই আমার সাথে ভিডিও কলে নানান রকম গোপনীয়তা, বুঝতে পারছো স্বামী স্ত্রীর মধ্যে কি হয়, তো তুমি যদি পাশের রুমে থাকতে তাহলে আমাদের ডিস্টার্ব হতো না। ননদ বলল, ঠিক আছে ভাবি, হ্যাঁ তাহলে কালকের থেকে আমি পাশের রুমে ঘুমাবো, আর বাবা ওই রুমটায় মাকে নিয়ে ঘুমাবে। তারপরে হঠাৎ করে একদিন আমি স্বামীর সাথে কথা বলে গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছি, আর আমার ওই বিধবা শাশুড়ি সে তার মায়ের বাড়িতে গেছে বেড়াতে। যুবতী ননদ পাশের রুমে আর শ্বশুর ঘুমিয়ে আছে। রাত গভীরে দেখি কেমন যেন একটি, মা গো, ইস মরে গেলাম, কেমন যেন একটি বিরক্তকর আওয়াজ আমার কানে এসে উঠল। আমি চিন্তা করলাম শাশুড়ি তো বাড়িতে নেই, শুধু ওদিকে শ্বশুর পাশের রুমে হাতে করে নিয়ে আসা যুবতী ননদ, আর এপাশে আমি। আওয়াজ কোথা থেকে আসছে? আমি কোনো রকম করে ঘুম থেকে উঠে দরজায় কান লাগিয়ে শুনতে লাগলাম যে কি ব্যাপার, কি হচ্ছে এসব, কোত্থেকে এই সমস্ত গায়েবী আওয়াজ আসতে লাগলো। আবারও দেখি খাটের কুকুর কুকুর নড়বড়ে আওয়াজ, আর দুই রকম হালকা চিৎকার আমার কানে ভেসে উঠল। আমার গাটা ছমছম করছিল। ভাবলাম শ্বশুর, তার মানে কি যুবতী ননদ পাশে, তার তো জন্ম দেওয়া মেয়ে না ওটা, তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই সত্যি? না, এটা হতেই পারে না। আমি দরজা খুলে বারান্দা দিয়ে টলমল করে হেঁটে শ্বশুরের রুমের সামনে গেলাম, গিয়ে শ্বশুরের দরজায় টোকা দিলাম। দেখি কোনো আওয়াজ নেই, যে রুমের মধ্যে ননদ থাকে সেই ওই রুমের দরজার সামনে কান লাগিয়ে দিলাম। দেখি বেশ মৃদু আওয়াজ হচ্ছে, আর বলছে, আরও দাও, খুব ভালো লাগে আমার। মাগো, কদিন আমি তো তোমার জীবনটা পার করিয়ে দেব। যে এমনটা কথা আমার কানে আসতে লাগলো, চিন্তা করলাম, তার মানে যুবতী ননদ অর্থাৎ আমার এই শাশুড়ি তার জন্য বিবাহযোগ্য মেয়েকে হাতে করে এই বাড়িতে আসলো। তাহলে মেয়ের সাথে আমার শ্বশুরের, না এটা কি হলো? কিছু মনে না করে বিরক্ত বোধ করলাম। আমি আবার রুমে এসে টুকটুক করে পা ফেলে এসে আবারও দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। না দেখা
না শোনার ভান করলাম, দেখব সকালবেলার রহস্যটা কি হয়। দেখি আমার বিবাহযোগ্য ননদ খুব ভোরে স্নান করে রুমে ঢুকছে, চুলগুলো ভেজা আর শ্বশুরমশাইয়ের মুখে ফুটফুটে হাসি। আমার তাগড়া জোয়ান শ্বশুর মানে সেনাবাহিনী থেকে অবসর, তার চেহারা সুরত এবং যৌবনের ঢল একদম কমেনি। তার মানে বাহ, করবে যেন সাগরে পড়ছে। ব্যাপারটা একদম অদ্ভুত মনে হলো। রান্নাবান্না সেরে, সকালের খাওয়া দাওয়া নাস্তা সেরে ননদকে কাছে ডাক দিলাম। বললাম, তুমি রাত্রে সুস্থ ছিলে? বলছে, কেন ভাবি? হ্যাঁ, আমি একটু সুস্থই। আমি তো প্রতিনিয়ত আপনার কাছেই ঘুমাতাম। আপনার ডিস্টার্ব হয় বলে আমি পাশের রুমে চলে গেছি। কেন, কি হয়েছে? তখন আমি বললাম, না ননদ, কিছু হয় নাই, কিন্তু খাটের নড়বড়ে আওয়াজ আর কেমন যেন ছোট ছোট কুই কুই কথা শুনতে পেলাম। তখন ননদ বলল, ওই রকমই একটা কিছু ভাবি, তুমি এটা কিছু মনে করো না। আমি বেশ তাকে আর কিছু জেরা করলাম না। শ্বশুরকে আলাদা করে প্রশ্ন করলাম, বাবা, শাশুড়ি তো বেশ 2 দিন হলো তার বাবার বাড়িতে বেড়াতে গেছে, অনেক দিন পরেই তো তাকে আনতে যাবেন না? শ্বশুর বলল, না রে মা, সেও রুবির এমনস, অতটা টেক কেয়ার করতে পারে না সে। আর কটা দিন থাক না, সমস্যায় কি? তার মেয়ে তো আছেই, বিবাহযোগ্য মেয়ে, বেশ আমার সেবা যত্ন ভালোই করতেছে। আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ বেটা, কতটা যে সেবা যত্ন করেছিস সে তো বুঝতেই পারছি, তোর তো খুব জমেল আছে, তাই না? মনে মনে এটা ভাবতে লাগলাম। তারপরে আবারও রাত হলো। বেটা, পালাবি কোথায়? কালকে হঠাৎ করে আমি জেগেটা বুঝে ফেলেছি, আর আজকে তো আমি ঘুমাবই না, আর সারাটা রাত জেগে আমি পাহারায় থাকব। দেখব শেয়াল কেমন করে টুরমুস পাকা খেয়ে যায়। তারপরে রাত গভীরে যখন পুরো 12টা গেল, ঠিক ওই সময় গত রাতের মতো আবারও শ্বশুর ঠিক ওই রুম থেকে বাথরুমের ভিতরে দরজা দিয়ে চলে আসে, আর হাত ব্যবহারযোগ্য হাতে করে নিয়ে আসে সেই মেয়েটি। যেন তারা প্রতীক্ষায় থাকে, আসতেই যেন তাদের শুরু হয়ে যায় নানা রকম গুণগান, ছোট ছোট কথা আর রোমান্টিক কথা, আদর ভালোবাসা। আমি বুঝতে পারতে লাগলাম। দরজার ছোট্ট ছিদ্র দিয়ে চোখটা কোনো রকম চোখে দৃষ্টি তাদের উপর বসালাম। হালকা আলো জ্বলছে, কোনো রকম ছায়ার বসে দেখা যাচ্ছিল। আমি দেখার চেষ্টা করতে লাগলাম চুপচাপ। তারপরে দেখি শ্বশুর খুব জোয়ান মর্দ একজন মানুষ, সে সেনাবাহিনীর চাকরি করত। তার গঠন প্রণালী অন্যরকম, খুব বাহুবল। আর যে মেয়েটা বিবাহযোগ্য আমার দ্বিতীয় শাশুড়ি হাতে করে নিয়ে এসে রাখছে, মেয়েটা খুব হ্যান্ডসাম, দর্শনধারী, উঁচু লম্বাও বটে, বেশ মেয়েলিযুক্ত, দারুণ তার সব কিছু। যেন শ্বশুর যেন মুগ্ধ হয়ে গেছে তাকে দেখে। হ্যাঁ, এই পর্যায়ে দেখি দুজনের বেশ ভালোই চলছে, দুজনে দাঁড়িয়ে মোলকাত করে, এ গালেও গালে কি রোমান্টিক কথা আমি দেখতে পাচ্ছি। তারপরে নিজের চোখে যেন খুব লজ্জা লাগতে লাগলো। দরজার পাশ থেকে আমি একেবারে সে খাটের ওপরে বসে পড়ি, আবারও ছুটে যাই দেখার জন্য, শোনার জন্য। ফ্যানটা অফ করে রেখেছি যাতে ফ্যানের আওয়াজে কোনো কথা ডিস্টার্ব না হয়, না শুনতে। তারপরে একটু পরে যেন নড়বড়ে খাটের কসর মসর আওয়াজ আর হালকা মৃদু চিৎকার। মেয়েটি বলছে, আহ, লাগছে তো, আহ। শ্বশুর যেন কিছুতেই শুনছে না। এভাবে প্রায় 2 বার তাদের কত রকম কথাবার্তা, রোমান্টিকতা, রসিকতা, হাসি ঠাট্টা। হ্যাঁ, মাঝে মাঝে ঘেমে যায় যখন, তখন ফ্যানটা ছেড়ে চুপ করে বসে থাকে। কি যেন স্বর্গের রাজ্যে শ্বশুর পৌঁছে গেল। শ্বশুর কি ছিল আর কি হলো। শাশুড়ি যাওয়াটা 15 দিন হয়ে গেল মায়ের বাড়িতে, তবু শ্বশুর তাকে আনার কথাই বলে না, যেন তার মেয়েকে পেয়ে ভীষণ খুশি। আমি 2 দিন কয়ে যেতেই শ্বশুরকে বললাম, বাবা, ব্যাপারটা কি আমি বুঝি না তো, আপনার শাশুড়ি মাকে বাড়িতে আনছেন না কেন? বলছে, আরে যাক না, সে মুরগি হয়ে গেছে, তার যখন মন চাইবে। আর বাড়িতে আমি কি নিষেধ করেছি নাকি? কিন্তু তার মেয়ে যেহেতু আছে, বেশ আমার সেবা যত্ন খেয়ালখুশি রাখছে, তোমার ওপর আগেকার মতো অতটা চাপ নেই। তবে তুমি এত কেন বারবার একই কথা বলো? শ্বশুর রেগে গেল। আমি বললাম, ঠিক আছে বাবা, আর কখনো আমি বলবো না। যা হোক, বুঝতে পারলাম ব্যাপারটা। এইভাবে 6 মাস অতিবাহিত হয়ে যখন গেল, তখন মেয়েটির কেমন যেন বয় আর চলাফেরা আমি বুঝতে পারলাম। আমি ননদকে বললাম, কি ব্যাপার, তুমি এক বিবাহযোগ্য যুবতী সুন্দরী মেয়ে, তোমাকে কি হাল করেছে গিয়ে? সে বেটা তোমার সাথে কি কারোর অবৈধ সম্পর্ক আছে? ননদ মাথা নাড়িয়ে কিছু বলে না, শুধু মুখের দিকে ফ্যালফেল করে তাকিয়ে দেখতে পায়। তার চোখের কোণে জল, কিছু একটা আমাকে মুখ ফাঁপিয়ে বলতে চায়, কিন্তু বলতে পারছে না। আবার এরকম জীবন সহ্য করতে পারছে না। কি করবে? মায়ের এই করুণ হাল তাকে যেন পরিস্থিতির মানিয়ে নিয়েছে। এক পর্যায়ে এইভাবে দিন কয়েক আরও পেরিয়ে গেল। হঠাৎ করে আমার ওই তৃতীয় শাশুড়িটাও স্ট্রোক করে মারা গেল। শ্বশুরের যেন কপাল পোড়া,
এই জীবনে দুটো বউ আর জীবন থেকে একদম চলে গেল। তারপরে বিবাহযোগ্য যুবতী ননদ, আমি একটু বুঝতেই পারছি সে যেন ভোলে স্বর্গে বাস করছে, প্রেগনেন্ট হয়ে গেছে। শ্বশুরকে বললাম, বাবা এখন কি করবেন? শ্বশুর আমাকে বলল, বৌমা আজকের রাত্রিরে তুমি এবং তোমার এই বিবাহযোগ্য ননদটি 3 জন মিলে একটি বৈঠক করব। আমি খুব সিরিয়াস, তোমাদের দুজনের সাথে আমার গোপন একটি জরুরি কথা আছে। আমি আর না বলে পারছি না, সময় হাতে একদম কম। আমি তো বুঝতেই পেরেছি মেয়েটা প্রেগনেন্ট অবস্থায় কি হাল করেছে। যা হোক কিছু একটা অবশ্যই বলবে। শ্বশুর আমাকে এ বিষয়ে বুঝতে পেরেছি। তারপরে রাতের খাওয়া দাওয়া সেরে শ্বশুরকে ভীষণ চিন্তিত মনে হচ্ছে, মুখটা কেমন মলিন হয়ে আছে। আমি খাওয়া দাওয়ার পরে শ্বশুরকে বললাম, বাবা আপনি আমার রুমে আসুন, সোফাতে একটু বসুন। কি হয়েছে আপনার? আচ্ছা খোকা, দিন আপনার মনটা এরকম ভার। বলছে, না রে মা, আসলে কি যে বলি, এই জীবনে আমার বড় বউটাও চলে গেল, দ্বিতীয় বিয়ে করলাম তোমার কথা মতো, সেও এ কপালে টিকল না। আসলে আমার কপালটাই পোড়া। এই জীবনে মনে হয় আমার আর সুখ নেই। কপালে খাবার বিবাহযোগ্যা একটি মেয়ে হাতে করে নিয়ে আসছে, এখন ওর কি হাল হবে? তখন আমি বললাম, বাবা আপনার তো আসেনি, ওর আর কি হাল? আপনি যেমনটা রাখছেন তেমনটাই ওর হবে। শ্বশুর যেন আমার কথায় কিছু একটা বুঝে ফেলল, আমার মুখের দিকে তাকিয়ে আছে যেন আমি কিছু তাকে বলতে চাইছি। শ্বশুর হঠাৎ করে আমাকে প্রশ্ন করল, বৌমা তুমি এসব কেন বলছো? ও তো বেশ ভালোই আছে, সুন্দরী যুবতী একটি মেয়ে, ওর ভরণপোষণ ও সমস্ত দায়ভার তো আমিই নিয়েছি, ওর বাচ্চা কোনো সমস্যা নেই। আমি বললাম, তাহলে আপনার এত মাথায় ব্যথা কেন? আপনি নাকি একটি জরুরি আমাকে বলতে চাইছেন। কি বলবেন বলুন? আমরা তো 3 জনই এখানে আছি, রাত 11টা বেজে গেছে, আপনার ছেলে আবার ওদিকে ফোন করবে বিদেশ থেকে, বলুন তাড়াতাড়ি। শ্বশুর তখন বলল, মা একটু সময় দাও আমাকে, এতটা অস্থির করো না। আসলে আমি বলতে চাচ্ছি, আমি এটাই, যাকে বিয়ে করে এনেছিলাম দ্বিতীয়বার, সেও আমার জীবন থেকে চলে গেল। বিবাহযোগ্য যুবতী মেয়ে, তার একটা ব্যবস্থা হিল্লা করতে হবে, তাই না? তাই আমি বলি, মেয়েটা এত বাবাও নেই মাও নেই, তাছাড়া এটা তো আমার জন্মানো মেয়ে না, ওর সাথে আমার কোনো ব্লাড রিলেশন বা অন্য কোনো জন্মগতভাবে বা কোনো বংশসূত্রে কোনো আত্মীয় না। তাই আমি তোমাকে বলি, বৌমা তুমি যদি কিছু মনে না করতে, মানে ওর সাথে যদি আমার স্বাদের ব্যবস্থা করতে, ও আমার যোগ্য। আমি সেনাবাহিনীতে চাকরি করে আসছি জীবনে, তাও ছাড়া আমার যৌবন যুবক, তাছাড়া শরীরের গঠন প্রণালী বেশ এখনও আছি। জীবনের অর্ধেকটা সময় আমি চালিয়ে যেতে পারবো এখনও, যদি হাতে বেঁচে থাকি। তাই বলি কি বাবা, ওর সাথে যদি আমার শুভকামটা সেলে ফেলতে, তা না হলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বললাম, বাবা বিয়ে না হলে আবার কেলেঙ্কারি কি হবে, কেমন হয়েছে? তখন যুবতী মেয়েটি বলল, ভাবি কী বা বলি আপনাকে, আর মা স্বামীর সেবা যত্ন করতে পারত না, এত বড় জোয়ান মর্দ মানুষকে তার সাথে মানিয়ে নিতে পারত না। মা ইচ্ছে করেই আমাকে সুযোগ করে দিয়ে তার বাবার বাড়িতে চলে গেছিল। আপনি তো বাবাকে সবসময় বলতেন তাকে বাড়িতে নিয়ে আসার জন্য, কিন্তু বাবাও এটা জানত, আর তাকে ওই সমস্ত খেদমতটা আমিই করেছি এতদিন। আর যার কারণে যদি আপনি বুঝেও থাকেন, আমার কিছু করার নেই ভাবি, আমি প্রেগনেন্ট, মা হতে চলেছি। আমার গর্ভের সন্তান, এই সন্তানের পিতৃপরিচয় কে দেবে? সমাজের মানুষকে মানুষের সামনে ভূমিষ্ঠ করব, কার পরিচয় দেব? বেশি সময় হাতে নিই ভাবি, একটি ব্যবস্থা করুন। দুজনের কথায় আমি কেমন যেন বিমূঢ় হয়ে গেলাম। অদ্ভুত ব্যাপারটা আমার কাছে, যে দিনরাত তিনি এটা করছে কি? তার মানে মেয়েটি আমার শ্বশুরের যোগ্য, আর শ্বশুরও তাকে নিয়ে বেশ জীবনে খুশি। যাক, এই জীবনে শ্বশুর যদি তার পছন্দের একটি যুবতী মেয়ে পেয়ে থাকে, এটা তো মানে খুবই সৌভাগ্যের ব্যাপার। তারপরে খুব ঘরোয়া আয়োজন করে গোপনে মেয়েটির সাথে শ্বশুরের বিয়ে দিলাম। তারপরে শ্বশুর আমাকে সেধে খুব হাসির সাথে ফ্রি মাইন্ডে বলল, বৌমা তুমি মার্কেটে যাও, টাকা পয়সা নিয়ে মার্কেটে যে আজকে জীবনে আমি একটি যুবতী মেয়ের সাথে যে সংসার শুরু করতে যাচ্ছি, বাসর ঘরটা তুমি সাজাবে। আমি নিজ হাতে শ্বশুরের জন্য বাসর ঘর সাজালাম। বড় অদ্ভুত ব্যাপার তাই না? মানে পুত্রবধূ শ্বশুরের বাসর ঘরটা সাজিয়ে দেওয়া, ফুলে রং বেরঙের লাইট সজ্জা, কেমন অদ্ভুত আমার কাছে লাগছিল। তারপরে শ্বশুর
তার সাথে সেদিন বাসর ঘরে অনেক কিছুই হলো। আমি পাশের ঘর থেকে সমস্ত কিছু আওয়াজ পাচ্ছিলাম। আমার খুব হিংসে হচ্ছিল বন্ধুনা, জানো, কারণ আমার জোয়ান মর্দ রিটায়ার্ড শ্বশুর একটি যৌবনপ্রাপ্ত হ্যান্ডসাম মেয়ে পেয়েছে জীবনে, আর তার সাথে আজকে ফুলসজ্জার রাতে যা হয়েছে, এই আওয়াজগুলো আমার কানে এসে আমাকে একদম নাড়িয়ে তুলল। পুরো শিউরণে আমার ঘাটা ছমছম করছিল। ভীষণ মিস করছিলাম এই মুহূর্তে আমি আমার স্বামীকে। ভাগ্যিস স্বামীর এটা 1 বছর আমার সাথে সংসার করেই প্রবাসে চলে গেছে। কি এক অশ্বের মতো গোয়ালো, সেটা জড়িয়ে কোনো রূপম রাতটা পার করলাম। খুব হিংসে হচ্ছিল যে আমার স্বামী প্রবাসে রয়েছে আর আমার জোয়ান মর্দ শ্বশুর সে এরকম একটি যুবতী মেয়ে খুঁজছিল। না পেয়ে ব্যাটা এতদিন কষ্টেই না আছে। আমাকে অন্তত একটু মুখ ফসকে বলতে পারত, তাও বলল না। কত চেষ্টা করেছিলাম তার মুখ থেকে কথা বার করার জন্য, কিন্তু একটু রাগে রাগে চেহারা তো, সাহস পাচ্ছিলাম না। তারপরে সম্পর্কে আবার আমার শ্বশুর, কি করে বা আমি এই কথাটা বলি। যা হোক, সকাল হলো, দুজনের মুখে যেন চাঁদের হাসি ফুটল। শ্বশুর যেন খুবই খুশি, এতদিন পরে যেন একটু সুখে চা পেল। শ্বশুরকে খুশি দেখে আমিও খুশি। শ্বশুর নতুন বউকে নিয়ে মার্কেটে যেয়ে জুয়েলারি, গহনা আর কত রকম শাড়ি, কাপড়, এটা সেটা, কত কসমেটিক সাজুগুজু করার জন্য তাকে নিয়ে এসে দিনভর ভালোভাবে সংসার করতে লাগলো। তার ছেলেকে বিদেশে ফোন করে আমি বললাম, তোমার বাবা সেই জীবনে হিস্ট্রি হয়েছে, শেষ পর্যন্ত হাতে করে নিয়ে আসা মেয়েকে সে বিয়ে করল। আমার স্বামী বলেছিল, সে যেভাবেই হোক সে তো আমার বাবা। আমার বাবা যাতে খুশি আমি তাতেই খুশি। আমি চাই আমার মাহারা বাবা যেন একটু সুখের নাদাল পায়, শেষ জীবনটা যেন একটু সুখ করে যেতে পারে। আমার স্বামীর কথায় আমি শুনে অবাক হয়ে গেলাম, যে ছেলে তার বাবার জন্য এতটুকু মানিয়ে নিতে পারে। মনের কাছে ভীষণ অদ্ভুত। আমার স্বামীকে বললাম, তোমার বাবা এই সমস্ত চলাফেরা দেখে আমার সহ্য হচ্ছে না। তুমি তাড়াতাড়ি প্রবাস থেকে বাড়িতে চলে আসো, দরকার নেই আর এত টাকা পয়সা ইনকাম করার। আমি একজন যুবতী মেয়ে, তুমি এভাবে বছরের পর বছর প্রবাসে পড়ে থাকবে, আমি কি নিয়ে থাকবো বলো? তখন আমার স্বামী বলল, লক্ষ্মী সোনা, একটু ধৈর্য ধারণ করো। আমি আগামী বছরেই একবারে গুছিয়ে গুছিয়ে বাড়িতে চলে আসব, আর কখনো প্রবাসে আসব না। তোমাকে নিয়ে আবার যেন সংসার শুরু করব। একটু একটু প্রবাসী বউদের ধৈর্য ধরতে হয়, সেটা তুমিও করবে। তোমার ওপর আমার বড় আস্থা আছে, আমি জানি। তারপরে স্বামীর আশ্বস্ত কথায় আমি বেশ আশ্বস্ত হলাম, শান্ত হলাম। প্রতিনিয়ত শ্বশুর তার সাথে এরকম আচরণ করত, বেশ ভালোভাবে মজা করত। মেয়েটার যাওয়ার জায়গা ছিল না যে কোথাও দুদিনের জন্য বেড়াতে যাবে। হঠাৎ করেই শ্বশুর আমাকে বলল, বৌমা, তোমার এই শাশুড়ি ওর বাপের বাড়িতে বেড়াতে যাইতে চায়, অর্থাৎ ওর মাকে নিয়ে যেখানে থাকতো সেই বাড়িতে। ও তো আর যাওয়ার জায়গা নেই। আমি বললাম, যাক না, মেয়ে ছেলে মানুষ, এক জায়গায় বেশি দিন থাকলে তো আর ভালো লাগে না, যেতে দেন। তারপরে নতুন বউ শ্বশুরকে ফেলে তার নানার বাড়িতে 10 দিন থেকে আসলো। ঠিক এই গ্যাপে আমি একটি সুযোগ খুঁজেছিলাম। শ্বশুরের সামনে যখন উঠোন ঝাড়ে দিতাম, সকালবেলা গায়ে ওড়না রাখতাম না। বুকের ওড়না ফাঁক দিয়ে শ্বশুর বেশ ফলো করত। আমি এটা বুঝতে পারতাম, কারণ শ্বশুর আসলে মনের জোরে আমাকে খুব পছন্দ করত, কিন্তু পুত্রবধূ বলে কখনো এটা মুখ থেকে বের করে সাহস পাইনি। আমি এটা বুঝে ফেলেছি, কারণ বেটার জেঠি সেই মা হাতে করে একটি মেয়ে এনে তার সাথে বিয়ে বসেছিল। মা মারা গেল, অথচ মেয়েটার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই, কোনো বংশগত সূত্রে সম্পর্ক নেই। দেখে শরীয়ত মোতাবেক তার সাথে বিয়ে করা যেতেই পারে, তাই তাকেই সে বিয়ে করে নিল। সেটাও আবার যুবতী মেয়ে, অবিবাহিত মেয়ে। তার কি কপাল আর তার কি রুচি! রশিদ তারিফ দেখে যেন আমি অবাক হয়ে গেলাম। তারপরে শ্বশুরকে এই 10 দিনের মধ্যে কিছু একটা বলার ট্রাই করলাম। শ্বশুর হঠাৎ করে একদিন আমাকে বলল, বৌমা, তুমি তো দেখছি আমার নতুন বউয়ের মধ্যেই বেশ গঠন প্রণালী, তোমার খুবই সুন্দরী। আমার ছেলের বেশ সৌভাগ্য আছে। ছেলে তোমাকে দেখে পছন্দ না করলে এত সুন্দরী বৌমা আমি পেতামই না। শ্বশুরের কথায় আমি শুনে বললাম, যান যান, চেনা আছে আপনাকে। আপনার যত মার্কেট, যত গহনা দিই, সব তো নতুন বউকে দিলেন। কই, আমার জন্য তো শখের কিছু হাতে করে নিয়ে আসলেন না? আজকে আপনি বড় বড় কথা বলছেন, বউ আজকে আসেনি, যেন মুখে বোল ভরছে আপনার। শ্বশুর আমার কথা বুঝতে পারল। আমাকে বলছে, বিকেল হলে তুমি তৈরি থাকবে, তোমাকে নিয়ে আমি শহরে যাব। ব্যাংকে অনেক জমানো টাকা, আর এখনও বুঝি আমি পেনশনের টাকা পাই। বেশ, আমার যথেষ্ট আছে, তুমি চিন্তা করো না। তোমাকে দিতেও আমার বেশ শখ করে, কিন্তু সুযোগ হলো কই। আমি বড় লজ্জা পাই তোমার কাছে বৌমার। তোমাকে এই জীবনে যতদিনই তুমি আমার বাড়িতে এসেছো, কখনো এরকম মনে হয়নি মনের কাছে কিছু একটা বলতে চেয়েছি তোমাকে, কখনো সুযোগই হয়নি।
আর সুযোগ হয় তাহলে তো আমার বিয়ে করা লাগতো না। শ্বশুরের কথায় একটু খুশি হলাম। বুঝতে পারলাম বেটা এখন বুঝতে পারছে বিয়ে করার পরে। যাক, বিকেল হলো, শ্বশুর আমাকে নিয়ে মার্কেটে গেল। আমার জন্য জুয়েলারিতে যায় বলছে, বৌমা, তোমার যেটা যেটা দরকার ঠিক আমার কোনো আপত্তি নেই, অতটুকুই তুমি গয়না চয়েস করে কিনে নাও। আমি একটা সোনার নেকলেস আর জাস্ট একটা আংটি কিনে নিয়ে আসলাম। তারপরে কসমেটিক্সের দোকানে যেয়ে বলছে, তোমার যা কিছু প্রয়োজন তুমি সিলেক্ট করে নিয়ে নাও, টাকা আমি দেব, চিন্তা করো না। আমি একটু বুঝি না। আমি বললাম, ও, নতুন বউয়ের বেলায় নিজে তো খুব পছন্দ করে কিনে আনলেন, আর আমার বেলায় চেনেন না? বলছে, তুমি আমার পাশে আছো বিধায় আমার লজ্জা লাগছে, তুমি নাও না তো। আমি সর্বমোট হরেক রকম কালার দেখে 1 ডজন ব্রা নিলাম। শ্বশুর দেখে যেন লজ্জা পাচ্ছিল, আর বেটা লজ্জা ভাঙানোর জন্যই তার সামনে আমি এগুলো কিনছি। হরেক রকম কালারের কসমেটিক্স আরও অনেক আনুষঙ্গিক কিছু কিনে নিয়ে আসলাম। বাড়িতে আসলাম, রাত হলো, তাকে খেতে দিলাম রান্নাবান্না করে। বললাম, বাবা, বৌমাকে নিয়ে আসেন। নতুন শাশুড়ি এসে পদিনা থাকবে বুঝতে পারছিলাম না। থাক না, তোমার সাথে হঠাৎ করে রোমান্টিকতা শুরু হলো। আমারও আসলে একটু আর এত কিছু সুযোগ হবে না, বোঝানো বৌমা। শ্বশুরের কথা আমার মনকে যেন একটু নাড়িয়ে তুলল। স্বামীটা আমার কতদিন প্রবাসী আছে, আর কতদিন এভাবে আমি আনন্দ উল্লাস আদর্শিকতা কারুর সাথেই করিনি। না আছে আমার দেওর, না আছে আমার ননদ, না আছে পাড়া মহল্লার কোনো বন্ধুবান্ধব, কেহই ছিল না। আমি একদম এক ঘরে হয়েছিলাম শ্বশুরের বাড়িতে। তারপরে শ্বশুর আমার রিটায়ার্ড প্রাপ্ত সেনাবাহিনীর লোক। তার মুভমেন্ট চেহারা দেখলে সব সময় আমি একটু লজ্জা পেতাম, পাশাপাশি ভয়ও করত। তাই এই সমস্ত মনের কথা মনেরই চাপা রেখেছিলাম। আজ যেন তার মুখে বোল ফুটল। আস্তে আস্তে তাকে যখন ফ্রি করে নিলাম, এক পর্যায়ে যখন আমি শুয়ে পড়লাম রাত্রে, তখন শ্বশুর আমাকে বলছে, এভাবে শুয়ে পড়লে কেন? হয়তো কাল বাদে পরশু নতুন বউ আমার বাড়িতে চলে আসবে। আমাকে ফোন করে বলছে নিয়ে আসার কথা। আমি বলছি আরও 2-1 দিন থাকো তো বৌমা, সময়কে কাজে লাগাও। আমি তখন গিয়ে বললাম, বাবা, এ সমাজে কি বলছেন, কিসের সময় কিসে কাজে লাগাবো? তার মুখ থেকে কথাটা আসলে আমি শুনতে চেয়েছিলাম। শ্বশুর তখন বলছে, ওহ, তার মানে তুমি কিছুই বলনি? আচ্ছা ঠিক আছে, লাগবে না, তুমি শুয়ে থাকো। আমি আমার রুমে চলে গেলাম। আমি কাল সকাল হলেই নতুন বউকে বাড়িতে নিয়ে আসব। শ্বশুর যেন আমার কথা একটু অভিমান করল, এটা আমি ঠিক বুঝে ফেললাম। তারপরে আমি শ্বশুরের রুমে চলে গেলাম, ফিস করে বললাম, আপনাকে রাগ করিয়েছি? শ্বশুর তখন বলছে, নেওয়ার করেছে না, কিসের রাগ? যার জিনিস সে তো উন্মুক্তভাবে না দেয়, হেঁটো আর জোর করে নেওয়ার কিছু না। বৌমা, তোমার মনের ভালোবাসা ইচ্ছে করে যদি তুমি আমাকে দাও, তাহলেই তো আমি খুশি। তাছাড়া কি করে আমি তোমাকে বলবো? শ্বশুর আমাকে এই কথা বলার পরে আমি বললাম, আপনি আমাকে এত কসমেটিক্স কিনে দিলেন, তো আমি একটু সাজুগুজু করব নাকি, দেখবেন আপনি কেমন দেখায়? আপনার ছেলে তো আর বাড়িতে নেই। শাশুড়ি বলল, সে ভাগ্য আর আমার হলো কই, যেন উপহাসের কথাটি বলল। আমি সব বের করে নিয়ে সেজে তার বাড়ির ঘরে গ্লাসের সামনে দাঁড়িয়ে বেশ আমার কোমল 2 ঠোঁটে লিপস্টিকে আলপনা আঁকলাম। চেহারা সৌন্দর্য করে তুললাম, নতুন শাড়ি পরলাম, গলায় নেকলেস লাগালাম, হাতে আংটি, বেশ সৌন্দর্য করে। ইচ্ছে করে আমি মার্বেল জর্জেটের শাড়িটা পরেছিলাম। আমার গভীর নাভিটা বেশ রিদমিংও দেখাচ্ছিল শাড়ির ভাগ দিয়ে। শ্বশুর যেন ওটা দেখে খুব মুগ্ধ হয়ে গেল, মনটা তার চাঙ্গা হয়ে গেল। সে খাটে আলান দিয়ে বসেছিল, ঝটপট উঠে এসে আমার দিকে সামনে আমার কাঁধে 2 কাঁধে হাত রেখে মুখের দিকে ফ্যালফ্যাল করে এক নিঃশ্বাসে তাকিয়ে থাকলো বেশ কিছু সময়। আমি লজ্জায় বিমূঢ় হয়ে গেলাম, মাথাটা নিচের দিকে ঝুঁকে বললাম, হয়েছে জান, আর কত দেখবেন? বলছে, না বৌমা, দেখা শেষ হয়নি। তোমার কোমল 2 ঠোঁট, মায়াবী মুখখানা, আর মাথা ভর্তি কালো কেশ, আর তোমার পায়ের থেকে মাথা অবধি মার্বেল জর্জেটের শাড়ি পরে তোমাকে যা লাগছে না, ভীষণ আনন্দ হচ্ছে। আবার মনটা একটু আনন্দে ভরে গেল। এই মুহূর্তে এতটা খুশি কেউ আমাকে করতে পারেনি বৌমা, খুব খুশি হচ্ছে আমার মনের মধ্যে। তাই আমি বলি কি, যদি তুমি আমার একটা কথা রাখতে। আমি বললাম, আমি আপনাকে আজ কোনো বাধা দেব না, আপনার যত কথা যা ইচ্ছা তা করুন। শ্বশুর যেন কথা বলতে ঝটকা টান দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দারুণভাবে আদর করতে লাগলো। আমার ভীষণ ভালো লাগলো। তার হাতের ছোঁয়ার বুকে জড়িয়ে ধরে তারার কাছে কিছু সময় ধরে রাখায় মুহূর্তটা গা ছমছম করছিল। হাত পায়ের তলা থেকে যেন মাটিটা আস্তে আস্তে সরে যাচ্ছিল। খুব আনন্দ হচ্ছিল। কতদিন যেন আমি নিভাস স্বামীর পরশ পাইনি, এ জানাই দারুণ পাওয়া। কিছু না বলতে শ্বশুর হঠাৎ করে রথচাইন অবস্থায় আমার ঠোঁটে ঠোঁট খেয়ে নিল। আমি ঝটকা টান দিয়ে ছুটে গিয়ে বললাম, বাবা, হয়েছে, থাক, আপনি এখন শুয়ে পড়ুন, আমি আমার রুমে যাই।
এ কথা বলতে পিছন থেকে শাড়ির আঁচলটা টেনে ধরে আমাকে বলছে, বোমা এভাবে আমাকে ফেলে চলে যেও না, ভীষণ কষ্ট হচ্ছে আবার। আমি তার কথায় বুঝতে পারলাম। তারপরে সে ঘরের ছিটকিনিটা লাগিয়ে দিয়ে যা হওয়ার হলো, বুঝতে পারছো, অত বড় আর্মি ডিপার্টমেন্টের মানুষ কম তো জোয়ান না। আমার জন্য প্রাণটা একদম ওই মুহূর্তে আনন্দে উৎফুল্ল হয়ে গিয়েছিল। কতদিন যেন প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিলাম, অনেক সুখী হয়েছিলাম এই মুহূর্তটা। সে যা করেছিল একদম পারফেক্ট আমার জন্য। তার ছিল জোয়ানটাই যৌবনবতী, বেশ অচ্চলম্বা ফিট ফিগার, সেও একদম কম না। যেন আমার যেমন একদম এরকম হলে আর কিছু লাগতো না। এক পর্যায়ে 2 দিন এভাবে তার সাথে একের পর এক আচরণ হলো। তারপরে আমি ছোট্ট করে বললাম, বাবা বউকে নতুন শাশুড়িকে নিয়ে আসেন, সে আর কতদিন থাকবে, 10 দিন তো পেরিয়ে গেল। শ্বশুর বলল, বৌমা ইচ্ছে করছে ওকে আর কোনোদিন এই বাড়িতে না নিয়ে আসি। তুমি যেভাবে আমার সেবা যত্ন করতেছ, এতটুকু যদি আমি বিয়ের আগে পেতাম তোমার কাছ থেকে, তাহলে আমি কোনোদিন বিয়ের নামই নিতাম না। ভেবেছিলাম কোনোদিনই তোমাকে বলার সাহস হবে না। আজকের পরিস্থিতিতে কিভাবে যে কি হয়ে গেল আমি জানি না। বৌমা, জীবনে আমি খুবই খুশি। হ্যাঁ, আমি বললাম, বাবা আমি আপনার পুত্রবধূ, আপনার ছেলেটির বউ। ভুলে যাবেন না, আপনার ছেলে আজ বাদে কাল বাড়িতে আসবে, তখন কি করবেন? বলছে তখন দেখব যতদূর চলা যায়। আমি বললাম, না, এভাবে আর সুযোগ করে দেওয়া যাবে না। সারা জীবনে যা আপনার মনের ইচ্ছা, যা বাসনা ছিল, সব মিটিয়ে নিয়েছেন। তাছাড়া আমি পুত্রবধূ হিসেবে আর আপনার শ্বশুর আপনার সেবা যত্ন কখনোই কম করিনি। যতটুকু সেবা, ব্যাস এতটুকুই যথেষ্ট। শ্বশুর মনটা খারাপ করে বললে, ঠিক আছে, তোমার নতুন শাশুড়িকে আমি কালকের মধ্যে নিয়ে আসব। তারপরে ওই মেয়েটিকে নিয়ে আসলো, নিয়ে এসে যার যেমন সংসার করতে লাগলো। হ্যাঁ, 1 বছর যখন তার বর বেঁচে সময় হলো, সন্তান ভূমিষ্ঠ করলো, সে বাবা হয়ে গেল। তারপরে তার কাছ থেকে সবসময় আমি দূরেই থাকতাম। আর শ্বশুর একের পর একটা কী নিয়ে যেন জীবনে সটিয়ে মজা করে সংসার করে যেতে লাগলো। তাকে আর আমি কখনো পাত্তাই দিতাম না, কারণ আমার স্বামী রাওয়ান্দ, আমার সমস্ত কিছু। সে আমাকে সুখী করার জন্য প্রবাসে পড়ে আছে, হাড় ভাঙা পরিশ্রম করে কত টাকা পয়সা ইনকাম করছে শুধু আমাকে সুখী রাখার জন্য, আমার ভবিষ্যতের জন্য। আমি কেন এই আমার সমস্ত কিছুই বিলুপ্ত করে দেব? একটু ধৈর্য ধরতে হবে। তারপরে এভাবে চলতে চলতে 1 বছর যখন পেরিয়ে গেল, আমার স্বামী প্রবাস থেকে বাড়িতে আসলো। স্বামীর সাথে আমিও বেশ চটিয়ে মজা করে সংসার করতে লাগলাম। দাম্পত্য জীবনে আমার কোনো সন্তানাদি ছিল না। বিয়ের পরে মাত্র 1 বছরে সে আমার সাথে সংসার করেছিল। তারপর পরের ডেটা থাকা অবস্থায় তার বাবা তাকে প্রবাসে পাঠিয়ে দিয়েছিল। আজকে সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারপরে এভাবে বিয়ের 2 বছর, আমার স্বামী বাড়িতে আসার 2 বছর ফিরে যাওয়ার পরে আমারও সন্তান হলো। শ্বশুর এবং ছেলের মধ্যে মানে যেন একদম পাল্লা চলছিল। বেশ বাপে বেটায় দুজনে দুজনকে নিয়ে খুব সুন্দরভাবে সংসার করতে লাগলো। আমিও খুশি, আর নতুন এই মেয়েটা, সেও যেন জীবনে একটা সুখের নালান পেল। যা হোক বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া বিয়ের পরে শ্বশুরের সংসারে এসে যা কিছু ঘটনা ঘটল, এটা অদ্ভুত একটা ঘটনা। মনের মধ্যে চাপা রেখেছিলাম, আজকে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে পারে আমার মনটা আজকে হালকা হয়ে গেল। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এর চেয়েও আরও সুন্দর গল্প নিয়ে আসছে তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, আর পরিবারে খেয়াল রাখবে। আর তোমার ছোট্ট সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই।